মোটামুটি ওইটা দিয়ে দিলে 2-3 দিনের মধ্যে মোটামুটি ট্যাঙ্কটা থাকে, মানে বেস্ট হচ্ছে তখন তুমি মানে ওটা সবথেকে ভালো যতদিন আপনি সাইকেলটা চালিয়ে সেটা মানে সপ্তাহখানেক চালিয়ে টেস্ট কিট দিয়ে দেখে করাটা উচিত, মানে এটা একদম অথেন্টিক ওয়েটা। আমাদের তো ধৈর্য একটু অভাব, আমাদের হবিস ধৈর্য কমই থাকে। মানে এমন না হয় যে মাছ নড়তে চড়তে পারছে না পুরো ভিড়ে, আবার খালি থাকলেও মুশকিল। মনস্টার ট্যাঙ্ক খালি থাকলে মারপিট করবে। মানে আগে যেমন আমরা 6 ইঞ্চি 7 ইঞ্চির নিচে অ্যারোয়ানা দেখতে পারতাম না, এখন 5 ইঞ্চিরও দেখি। আর এগুলো ছোট ছোট ইনভেস্টমেন্টস গুলো করলে বেটার না, হবিতে সুবিধা হয় আর মাছগুলোর একটা সেফটির একটা ব্যাপার চলে আসে। আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার সাথে আছে দেবাঙ্কন। নমস্কার, ওয়েলকাম। থ্যাংক ইউ। আজকে আমরা মনস্টার ট্যাঙ্ক, মনস্টার ফিশ, বড় বড় মাছ যারা রাখতে চান বা রাখেন তাদের জন্য এই ভিডিওটা মেইনলি করা। যে আজকে মনস্টার ফিশ, মনস্টার ট্যাঙ্ক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেবাঙ্গন কিন্তু মোটামুটি অনেক ছোট থেকে এখনো অব্দি মোটামুটি 10 বছরের একটা এক্সপিরিয়েন্স করে ফেলেছে। অনেক ছোট থেকে বিভিন্ন রকম মনস্টার ট্যাঙ্ক ও করেছে। তারা সেই সব মাছ এখনো তার কাছে রয়েছে, টিল ডেট এখনো সেই মাছগুলো ওর কাছেই রয়েছে। তো মানে শুরু করেছিলে যখন, কিভাবে শুরু করেছিলে একটু বলো আগে। শুরু করেছিলাম মানে অল অফ আ সাডেন, মানে একটা বেসিক্যালি একটা সিরিয়াল হয় যেটা আমরা দেখেছি ন্যাট জিও ওয়াইল্ড, এটা যে রিভার মনস্টার, ওখান থেকেই মেন মানে আর কি স্টার্ট হয়। তো ওখানে জেরেমি ওয়েট বলে একজন ব্যক্তি হয় যে খুব ইন্সপায়ার করেছে এই মনস্টারের ব্যাপারে অনেক ফিশ কিপারদের মধ্যে, মনস্টার ফিশ কিপিং যেটা। তো ও সেই এপিসোডে একটা অ্যালিগেটর গার ধরেছিল। আর খুব ভাগ্যক্রমে পরের দিনই যখন গ্যালি স্ট্রিটে যাই দেখি ওই মাছটা ঝুলছে প্যাকেটে করে। ওইটা দেখে আমি ভাবলাম যে ওটা তো এইটাই মনে হচ্ছে, এটা কি সেটা? মানে এমনই মানে হলো যে মাছটা সঙ্গে সঙ্গে আমি নিয়ে নিলাম, কোইন্সিডেন্স নিয়ে নিলাম। তারপরে চিন্তা করলাম যে ওটাকে রাখবো কিভাবে, কিন্তু ওইখান থেকেই হচ্ছে আমার মানে রেডি নেই কিছু না, কিন্তু অ্যালিগেটর যেটা করা উচিত নয় একদম নেওয়া হয়ে গেল। হ্যাঁ, সেটা নেওয়া হয়ে গেল। আর ওইভাবেই অ্যাকচুয়ালি আমার মনস্টারের জার্নিটা স্টার্ট হয়েছিল। যে আর এমনি ওটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে মানে একটা বিশাল সাইজের একটা মাছ রাখবো, একটা দৈত্যের মতো সাইজে, ওটা একটা আলাদাই একটা ফিল আছে, যার মধ্যে একটা সেই অ্যাগ্রেসিভ ব্যাপার রয়েছে। তো ওই মাছগুলোকে আনা হলো, এনে তো রাখা হলো। তার মানে দৌড়ে তখন সেই মুহূর্তে আমাদের কলেজ লাইফ না স্কুল লাইফের মতো চলছে, হাতে টাকা পয়সার অভাব। তো দৌড়ে কোথা থেকে সেকেন্ড হ্যান্ড 4 ফিটের ট্যাঙ্ক খুঁজবো, খুঁজে কোনো রকমের 4 ফিটের ট্যাঙ্কটা নিলাম, নিয়ে ওইখানে ওই দুটো অ্যালিগেটর গারকে দিয়ে স্টার্ট হলো হচ্ছে হবি। মনস্টার ট্যাঙ্কের সব থেকে বড় যেটা মজা থাকে, এত একটা বড় মাছ ঘুরছে, একটা অ্যাটিটিউড যে ঘুরে বেড়াচ্ছে স্লোলি, কিন্তু অ্যাকচুয়ালি দে আর মানে হান্টার্স। কারেক্ট, মানে ওদের যে কতটা ক্ষমতা, মানে শান্তভাবে মানে আর কি যায়, কিন্তু বাট দে কেপেবল অফ ডুইং মানে অনেক কিছু করতে পারবে। আচ্ছা, তো মানে মনস্টার যদি কেউ করতে চায়, এমনিতে তো সবার আগে তো বড় ট্যাঙ্ক লাগবে, মানে মিনিমাম একটা 4 ফুটের ট্যাঙ্ক তো লাগবে। কিন্তু 4 ফুটের ট্যাঙ্ক নিয়ে নিলেই যে মনস্টারের জন্য সে রেডি হলো তা তো নয়। তো কিছু জিনিস আছে যেগুলো মনস্টার যদি রাখতে চান বা যারা রাখেন তাদের সবসময় মাথায় রাখতে হবে। তো সবার আগে তো মানে বায়োলোডটাকে বুঝতে হবে, মানে ফিল্ট্রেশনটা। ঠিক। তো মোটামুটি যদি ওই 4 ফুটের ট্যাঙ্কে কেউ শুরু করতে চায়, তো তার জন্য মানে 4 ফিটের ট্যাঙ্ক দিয়েও স্টার্ট করা যায় সাগরদা, বাট আমি বলবো 3 ফিট দিয়েও স্টার্ট করা যায় মনস্টার। হ্যাঁ, কারণ যখন মার্কেটে যে মাছগুলো পাওয়া যায় না, ওগুলো খুব ছোট মাছ হয়। আর এখনকার দিনে মানে আগে যেমন আমরা 6 ইঞ্চি 7 ইঞ্চির নিচে অ্যারোয়ানা দেখতে পারতাম না, এখন 5 ইঞ্চিরও দেখি। এবার আমি 3 ফুট বলার একটা কারণ আছে যে যখনই একটা ছোট মাছ বিশাল একটা ভলিউম জলেতে বা বিশাল একটা ট্যাঙ্কের মধ্যে যখন পড়ে, তখন কিন্তু ওর স্ট্রেসটা কাটাতে খুব মুশকিল হয়। হ্যাঁ, এবারে 2.5 ফিটও বলতাম, কিন্তু ছেড়ে দিলাম 2.5 ফিটটা। তো 3 ফিট মিনিমাম ট্যাঙ্কে যদি রাখা হয়, ঠিক আছে, খুব বেশি হয়তো হাইট নয়, 1.5 ফিট হাইট ইজ এনাফ। 3, 1.5 এইটা দিয়ে স্টার্ট করতে পারলে আমার মনে হয় যে খুব ভালো একটা মনস্টারের জন্য। তো ইনিশিয়ালি মানুষে কি রাখতে পারবে মধ্যে, একটা অ্যারোয়ানা রাখলো, 2-3টে পিকক ব্যাস রাখলো, ম্যাক্সিমাম হয়তো 1-2টো অস্কার রাখলো, ঠিক আছে। আর হচ্ছে মনস্টার বলতে একটা ক্যাটফিশ যদি
নট রেড টেল বলবো না, রেড টেল মাছটা আবার খুব একটা সুবিধার মাছ না, হ্যাঁ, বা একটা যদি স্টিংরে রাখতে চাইলো বাইচারও রাখতে পারলো একদম। তো এইবারে ব্যাপারটা হচ্ছে মাছটা হচ্ছে কতটা রাখবে সেটা হচ্ছে একটা পার্সোনাল একটা লোকের উপরে মানে ডিপেন্ড, মানে এমন না হয় যে মাছ নড়তে চড়তে পারছে না পুরো ভিড়ে, আবার খালি থাকলেও মুশকিল, মনস্টার ট্যাঙ্ক খালি থাকলে মারপিট করবে বেশি, ট্যাঙ্কটা আপনার দেখতেও ভালো লাগে না, বিরাট বড় একটা ট্যাঙ্ক, সেখানে ছোট ছোট কয়েকটা মাছ ঘুরে বেড়াবে, সেটাও দেখতে ভালো লাগবে না। আর যদি এক্সপেক্ট করা হয় মনস্টার ফিশ ট্যাঙ্কে আমার প্রত্যেকটা মাছের ফিন একদম অ্যাজ ইট ইজ থাকবে সুন্দর, এটা কিন্তু একটা রং এক্সপেকটেশন। ওরা মনস্টার, ওরা মারপিট করবে, খাবার পাবে না যখন করবে, এবং তাদেরকে ওয়াইল্ডে রাখলেও তাদের কারণ ফিন কাটা ওটা হবেই। এবার আমাদের যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে কি কখন কোনো ফিন কাটলো বা কিছু হলো সেটা নর্মাল অটোমেটিক্যালি হিল হতে দেবেন। হয়তো ম্যাক্সিমাম আমরা সাপোর্টের জন্য একটা রক সল্ট দিলাম বা কিছু একটা মেডিকেশন, খুব বাড়াবাড়ি হলে মেডিকেশন স্টার্ট করা উচিত, ঠিক আছে। জল যত ক্লিন রাখা যাবে তত হচ্ছে এই হিলিংটা ততটা বেটার হয়, রাদার দেন মানে মেডিসিন দিয়ে করে সবকিছু মেডিকেট করে দিলাম, ন্যাচারাল হিলটা হতে দেওয়া হবে। হ্যাঁ, আর এই ন্যাচারাল ব্যাপারটা নিয়ে আমি একটু পরে বলবো, মানে কেন আমি বেসিক্যালি মাছদেরকে ন্যাচারালি করা বেশি পছন্দ করি রাদার দেন বেশি মানে জল চেঞ্জ করার পরে মেডিকেশন দিয়ে দিলাম করে দিলাম, ওটা পরে আসছি। আচ্ছা, তো যখনই মাছটা হিল করলো আমরা দেখে নিলাম ফিল্ট্রেশনটা, যেটা খুব ইম্পর্টেন্ট। ফিল্ট্রেশন হচ্ছে মনস্টারে বায়োলোড খুব বেশি হয়, স্বাভাবিক বেশি খাবার খাবে, হ্যাঁ বেশি বায়োলোড হবে। তো বেস্ট ফিল্টার যেটা হচ্ছে একটা মনস্টার ফিশ ট্যাঙ্কের জন্য যেতে পারে দ্যাট ইজ আ সাম্প। কিন্তু যে হয়তো স্টার্ট করছে একটা 3 ফিটের ট্যাঙ্কে, সে হয়তো ইনিশিয়ালি একটা দুটো টপ ফিল্টার দিয়ে বা একটা খুব ভালো একটা স্ট্রং টপ ফিল্টার দিয়ে স্টার্ট করলো। যদি ওর মানে বায়োলজিক্যাল সাইকেলটা খুব ভালো থাকে, ঠিক আছে, ভালো বায়োলজিক্যাল মিডিয়া দিল, ঠিক আছে, ওখানে পুরো ভালো নাইট্রোজেন সাইকেলটা মানে এস্টাবলিশড, ঠিক আছে, তখন অতটা প্রবলেম হবে না। কারণ আমি নিজে 5 ফিটের ট্যাঙ্কে একটা মোটামুটি 14 থেকে 16 ইঞ্চির একটা আরোয়ানার সাথে দুটো স্টিংরের বায়োলোড খুব হয়। ওই ট্যাঙ্কটা আমার রানিং থাকতে হচ্ছে দুটো টপ ফিল্টারে, যেটাতে কোনোদিন কোনো অ্যামোনিয়া স্পাইকের ইস্যু পড়েনি। আর ওইটাকে মাথায় রাখার জন্য যে মানে কিভাবে হট করে অ্যামোনিয়া স্পাইক হতে পারে, আমি একটা কিট রাখতাম যেটা হচ্ছে সিকেমের হচ্ছে পিএইচ অ্যালার্ট আর হচ্ছে অ্যামোনিয়া অ্যালার্ট, ঠিক আছে। তো ওটা যদি ট্যাঙ্কের ভেতরে থাকে, যখনই চেঞ্জ হবে খুব একটা ডেঞ্জারাস লেভেল হয়তো বেড়ে গেল অ্যামোনিয়া বা পিএইচ ফ্লাকচুয়েশন হচ্ছে, ওইখানে ওই কালারটাতে ধরা পড়বে। আর এগুলো ছোট ছোট ইনভেস্টমেন্টস গুলো করলে বেটার, না হবিতে সুবিধা হয়, আর মাছগুলোর একটা সেফটির একটা ব্যাপার চলে আসে। আর স্টিংরে যেটা মাছগুলো হয় ওরা খুব মানে কি বলবো, মানে ওদের মুভমেন্ট দেখলেই বুঝতে পারবে জল ঠিক আছে কি ঠিক নেই। স্টিংরে যেই শান্ত হয়ে গেল তার মানে হচ্ছে কিন্তু মাছ কিছু একটা জলের প্রবলেম আছে। দে আর ভেরি গুড ইন্ডিকেটরস স্টিংরে। বায়োলোড বলতে ওই সাম্পের মধ্যে বা টপ ফিল্টারের মধ্যে বায়োমিডিয়ার কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, বায়োবলস পাওয়া যায়, সেরামিক রিং হতে পারে, আরো বায়োলজিক্যাল অনেক এক্সপেন্সিভ অনেক ভালো ভালো জিনিসও এখন পাওয়া যাচ্ছে। কারেক্ট। তো যত আপনি ওইগুলোকে ইউজ করতে পারবেন আপনার ট্যাঙ্কের মধ্যে, মানে ফিল্টারের মধ্যে, ট্যাঙ্কের মধ্যেও ফেলে রাখা যায় ইনফ্যাক্ট। ট্যাঙ্কের মধ্যে হ্যাঁ ফেলে রাখা যায়, অ্যাকচুয়ালি ট্যাঙ্কে যা থাকে তার মধ্যে ব্যাকটেরিয়া কলোনাইজ করে। এবার আমি বলছি যে এটা মানে এই মেথডটা আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি জানি না যে এমনিতে একটা 3 ফুটের ট্যাঙ্ক, ঠিক আছে, দুটো টপ ফিল্টার রয়েছে, যা মানে বায়োলজিক্যাল মিডিয়া দেওয়ার তার মধ্যে দেওয়া রয়েছে। আমি কি করেছি মানে ওই রকম কিছু মিডিয়া ট্যাঙ্কের মধ্যেও ফেলে রেখেছি, ঠিক আছে, তো জাস্ট ওখানে জাস্ট কলোনি করানোর জন্য, ঠিক আছে। তো মানে অ্যাট লিস্ট আপনার বায়োলোডটা মানে যে কলোনি মানে যে ব্যাকটেরিয়ার কলোনিটা যতটা আপনি বাড়াতে পারবেন ততই আপনার ট্যাঙ্কের জন্য ভালো। ঠিক। সো যদি আপনার মনে হয় যে আপনার ইসের মধ্যে মানে টপ ফিল্টারের মধ্যে যতটুকু যা ধরলো আপনি চাইলে ট্যাঙ্কের মধ্যেও ফেলে রাখতে, ঠিক, এটাও তো ইউজ করা যায়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলছি, যদি ব্যাকটেরিয়া বেশিও হয়ে যায়, একটা জিনিস একটা ফেনোমেনা হয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ব্লুম আর একটা হয়ে যায়। হ্যাঁ, এটা তো মানে ট্যাঙ্ক করলে 2-3 দিনের মধ্যেই বোঝা যাবে যে ব্লুম হচ্ছে। হ্যাঁ, যদি প্রয়োজনের থেকে বেশি হয়ে যায়, জল ঘোলা হয়ে যাবে, বুঝতে পারবেন যে ব্লুম হচ্ছে। ব্লুম দুটো কারণে হয়, এক হয়ে বেশি হয়ে গেলে, আর এক হয়ে গেল যে ওরা তৈরি হলো হয়ে থাকার জায়গা পেল। কারেক্ট। এই দুটো কারণে হতে পারে। কারেক্ট। তো ওই ব্যাকটেরিয়ার ঘরটা বানানোটা খুব দরকার,
ঠিক, মনস্টারের ওদের থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বলো যে মনস্টার এমনিতে যে কোনো ট্যাঙ্ক তৈরি করার আগে তো একটা সাইকেল করার দরকার। মনস্টারের জন্য তো সাইকেল তো অবভিয়াসলি করতে হয়, মানে একদম ইজিয়েস্ট ওয়ে একটা কিছু বলো যেটা দিয়ে জলটা তৈরি করা যায়। জল তৈরি হচ্ছে প্রথমে কি বলবো, আমরা যেটা করি যেটা হচ্ছে যেটা মার্কেটে পাওয়া যায় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে ওইটা দিয়ে চার্জ করে দেওয়া আর কি মিডিয়াকে দিয়ে। একটা কোনো মাছ যেরকম গোল্ড ফিশ হোক বা একটা গাপ্পি হোক, যেই ছেড়ে দিলাম তো আস্তে আস্তে প্রসেসটা আরো মানে হ্যাঁ ওটা কমে আসে। আর যদি বলো ভালো কি ব্র্যান্ডস এর মধ্যে রয়েছে, একটা হচ্ছে যেটা শুনেছি ওটা আমি ইউজ করে নিই, যেটা মাইক্রোলাইফ S2 বলে, ভালো শুনেছি যে খুব ভালো। হ্যাঁ এখন হয়তো ওরকম হয়ে গেছে। আর আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে তোমার সিকেমেরটা, নামটা এখন এক্ষুনি ভুলে যাচ্ছি, সিকেমের একটা যেটা বায়োমিডিয়া আছে, ঠিক এই সরি ব্যাকটেরিয়া আছে, তো এইটা ভালো বেশ মোটামুটি। আর মাঝে মাঝে চার্জ করে দিলে, যখন ট্যাঙ্ক রানিং রয়েছে মাঝে মাঝে ব্যাকটেরিয়া চার্জ করে দিলেও ট্যাঙ্কের বায়োলজিক্যাল মানে সাইকেলটাও ভালো থাকে। মোটামুটি ওইটা দিয়ে দিলে 2-3 দিনের মধ্যে মোটামুটি ট্যাঙ্কটা থাকে, মানে বেস্ট হচ্ছে তখন তুমি মানে ওটা সবথেকে ভালো যতদিন আপনি সাইকেলটা চালিয়ে সেটা মানে সপ্তাহখানেক চালিয়ে টেস্ট কিট দিয়ে দেখে নাইট্রোজেন লেভেলটা কি আছে সেইটা দেখে করাটা উচিত, মানে এটা একদম অথেন্টিক ওয়েটা। আমাদের তো ধৈর্য একটু অভাব, আমাদের হবিস ধৈর্য কমই থাকে, আমারও একটু ধৈর্য কম, মাঝে মাঝে আমি নিজেও হবিসদের ধৈর্য একটু কমই থাকে। হ্যাঁ কিন্তু এরা খুবই হার্ডি মাছ। হ্যাঁ মনস্টার খুবই হার্ডি, মানে আপনার ট্যাঙ্কে একবার সেট হয়ে গেল মানে কোনো সেরকম খুব একটা অসুবিধা হবে না, যদি না খুব বড়সড় কোনো ডিজাস্টার হয় তো। হ্যাঁ বড়সড় ডিজাস্টার বলতে মনে পড়লো যে আমি বায়োলজিক্যাল মিডিয়া দিলাম, ফিল্ট্রেশনটা খুব স্ট্রং করলাম, সব করলাম, কিন্তু বায়োলজিক্যাল মিডিয়া আছে, ওদের যে বায়োলোড আছে সেটা তো নিয়ে নেবেই। হ্যাঁ কিন্তু টাইম টু টাইম ওয়াটার চেঞ্জটা কিন্তু করতে হবে। একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার চেঞ্জ না করলে কিন্তু ওই স্ট্যাগনেন্ট ওই জলটা কত ফিল্টার হবে। তো মোটামুটি ওয়াটার চেঞ্জের একটা হিসাব বল। ওয়াটার চেঞ্জ আমি যেমন এই ট্যাঙ্কটাতে ওয়াটার চেঞ্জ আমি করি উইকলি একবার, ঠিক আছে, উইকলি একবার 50%, ঠিক আছে। এইবার ওইটাকে আরো কমানো যেতে পারে বা আমরা কমাতে পারি যদি আমরা এখানে ওপরে না প্লান্টস লাগিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যদি প্লান্টসটা লাগিয়ে দিই তাহলে আমাদের ওইটা আরো কমে যেতে পারে। কারণ তোমার হচ্ছে মানি প্ল্যান্ট লাগালে বা যেগুলো রুটস যেগুলো থাকে, ঠিক আছে, কারণ এরা যে লাস্টে যে মানে নাইট্রোজেন সাইকেলের লাস্টে যেটা ফর্মেশন হচ্ছে নাইট্রেট করে তারপর নাইট্রেটে আসছে, তো ওইটা হচ্ছে প্লান্টসরা অ্যাবজর্ব করে, ঠিক আছে। এবার ওই প্ল্যান্টস যদি লাগানো হয় তোমার জলের মানে চেঞ্জেরও এটা সুবিধা হয়, বাট হ্যাঁ জল চেঞ্জ করলে অলওয়েজ বেটার। চেঞ্জটা করতেই হবে, মানে এমন কিছু মানে মেথড নেই যে জল চেঞ্জ করলেই না ট্যাঙ্ক সেট করে না মানে ওটা উপায় নেই, যদি ওয়াটার চেঞ্জটা করতেই হবে। আর যে জলের এগুলো নিজেরাও যদি মানে আর কি এক্সপেরিমেন্ট করে করে যদি দেখে, মানে কেউ একটা হবিস্ট রইলো যে দেখলো যে আমার একটা গাছ লাগিয়ে কতটা মানে এক উইকের মধ্যে কতটা আমার নাইট্রেট গুলো কন্ট্রোলে আসছে, মানে দ্যাট ক্যান বি আ মানে ভেরি গুড এক্সপেরিমেন্ট অ্যাজ আ হবিস্ট, সেটা করে জাজ করতে পারবে। করাটা উচিত, মানে এবং এমন নয় যে করে দেখি দুদিন মাছটা ঠিক আছে এইটাকে করে দেখা নয়, কিন্তু আমাকে টেস্ট কিট রাখতে হবে, রেখে মেজার করতে হবে যে এইটা করলে কতটা কি মানে প্যারামিটার এদিক ওদিক হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি মাছ রাখাতে যেটা মানে তোমার ভিডিও থ্রু দিয়ে আমি কনভে করতে চাই, যেটা আমি ফিল করেছি, এটা আমারও সব হবিসের মধ্যে এটা একটা থাকে। মাছ রাখা বলতে আমরা কিন্তু ইনভেস্টমেন্টটা মাছটার ভাবি যে মাছটা তো কিনে ফেললাম, যে শুধু খাবারটা হ্যাঁ কত টাকার কি খেতে দিলাম, কিন্তু হয়তো খুব জোর একটা ট্যাঙ্কের ইনভেস্টমেন্ট হলো, কিন্তু না মানে ইনভেস্টমেন্ট শুধু ওইটুকু হয় না, ইনভেস্টমেন্ট কিন্তু অনেক কিছু থাকে। মাছ যখন রাখছো তুমি যদি হিসাব রাখো যে আমি এইটার জন্য এইটুকুই করলাম ওটার জন্য, ওইভাবে হয় না, ঠিক আছে। এইগুলো কম্পালসারি একটা মানে থাকেই, মানে খরচা থাকে, যেগুলো আমরা মানে অ্যাকচুয়ালি প্রমোট করা উচিত। ওইভাবে মেন্টালি প্রিপেয়ার করে যদি আমরা স্টার্ট করতে পারি হবিটা, না তাহলে হবিটা আরো বেটার হবে। যখন দেখবো যে মাছরা একটু অসুস্থ হবেই কোনো না কোনো দিন হয়তো হলো, সেটাকে যখন ঠিক করলাম, ঠিক করে যখন জিনিস মানে মাছটা আবার বেটার হয়ে উঠলো, আমরা বুস্ট পাই অনেকটাই। হ্যাঁ, তো যখন কনফিডেন্স লেভেলও বেড়ে যায়, ঠিক আছে, এটা হয়েছে পরের বার যদি কোনো কারোর মানে আপনার নিজেরই কোনো মাছের কোনো অসুবিধা হলো, আচ্ছা ওটা তো হয়েছিল, ঠিক আছে, সঙ্গে সঙ্গে সবার আগে ওয়াটার চেঞ্জ, ঠিক
একদম। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো যদি করি আমার মনে হয় হবিটা মানে আরো আমাদের বেটার হবে। এই ছোট ছোট টেস্ট কিট হোক বা একটা ছোট বোতল হয়তো কোনো প্যারাসাইট ইনফেকশনের জন্য রেখে দিলাম, ঠিক আছে, একদম লাস্ট অপশন। হ্যাঁ হ্যাঁ, ইমার্জেন্সি হিসেবে রাখা উচিত। তো আমরা মনস্টার ট্যাঙ্ক নিয়ে কথা বলছি, কিন্তু মনস্টার ট্যাঙ্ক হোক বা যে কোনো ট্যাঙ্কেরই মাছ রাখার জন্য আপনাদের মানে মাছের কি দাম সেগুলো তো নয়, আপনারা জেনে ফেনে নিতেই পারেন সবকিছু। ঠিক, সবার আগে জানেন সেই মাছটা রাখার জন্য আপনাকে কি কি সাপোর্ট সিস্টেমটা দিতে হবে, মানে প্রপার কি ওয়াটার প্যারামিটার লাগবে, কতটা ফিল্টার আপনাকে দিতে হবে, কতটা ফিল্টার মানে ফিল্টারের ক্যাপাসিটিটা কতটা লাগবে, এইগুলো। তারপর তো আর মাছকে একটু ভালো খাবার দেবেন, মানে চিপ খাবার অ্যাভয়েড করা আমার মনে হয় না। হ্যাঁ, অ্যাভয়েড করা, একটু ভালো খাবার দেবেন। অনেক ব্র্যান্ডেড কোম্পানি আছে ভালো ভালো খাবার তৈরি করে, চিপ খাবার তো আছেই অ্যাভেলেবেল। হ্যাঁ, ওটা যারা অ্যাফোর্ড করতে পারে না মানে সব সময়ের জন্য, কিন্তু চেষ্টা করবেন একটু ভালো খাবার দেওয়ার। নানা রকম তো হোমমেড খাবার দাবারও পাওয়া যায়, মানে করা যায়। তো একটু ভালো খাবার দাবার দিলে মাছও ভালো থাকবে, মানে সব দিক থেকেই। মানে ভালো খাবারের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি কম দামি খাবার দিলে কিন্তু সেই খাবার ওয়েস্ট ক্রিয়েট করলে যতটা মানে জলে এফেক্ট হয়, ঠিক দামি খাবারের কিন্তু মানে একটু ভালো বা একটু ব্র্যান্ডেড খাবার কিন্তু সেই খাবারের ওয়েস্টে জলটা অতটা খারাপ হয় না। এটা একদমই ঠিক। আর এটার আমি ভুক্তভোগী হচ্ছে, আমি সব থেকে বড় ভুক্তভোগী। মানে আমি বলছি এটা একটু, আচ্ছা তুমি যে কথাটা বললে যে মানে চিপ খাবারটা, এটাতে আমি একটা জিনিস বলতে চাই, চিপ খাবারটা কিন্তু প্রসেসড ফুডের মধ্যে ব্যাপারটা মানে বেশি মানে আর কি বলবো অ্যাপ্লিকেবল। কারণ তুমি দেখো মার্কেটে প্রসেসড ফুডের কথাই, হ্যাঁ প্রসেসড ফুডের কথাই বললাম এতক্ষণ, যা বললাম আমি প্রসেস প্যালেটস এর কথা বলেছি। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যদি চিপ অপশনও খুঁজি আমরা পাবো না তা নয়। যেরকম হচ্ছে তোমার ভাবো যে মনস্টারদের জন্য বলছি, চিংড়ি মাছ ডিপেন্ড করে প্রাইস টু প্রাইস, জায়গা টু জায়গা। ওদের একটা সব থেকে চিপ অল্টারনেটিভ যেটা হচ্ছে তেলাপিয়া ফিলেট বা হচ্ছে লোট্টে মাছ। লোট্টে মাছ এখনো মার্কেটে 80 টাকা 100 টাকা করে কিলো পাওয়া যায়, কিন্তু তাই বলে এ নয় যে আমি পুরো সপ্তাহ ধরে লোটে মাছ খাইয়ে দিলাম, এরাও খাবে না, এরাও ফেলে দেবে না, উচিত না। তো মিক্স করে ডায়েটটা দিলে খুব ভালো। আর প্রসেস যে ফুডটা যেটা দাদা বললো, ঠিক আছে, প্রসেস ফুডটা অলওয়েজ মানে ভালো হচ্ছে একটা প্রপার কোম্পানি থেকে নেওয়া। এই কারণে এখানে আমি একটা কোম্পানির ফুড খাইয়েছিলাম আমার মাছদেরকে, তখন আমার স্টিংরে থাকতো, পেলেটস দিয়েছি, সবাই খাচ্ছে, খুব ভালো খাচ্ছে, সে স্মেল আলাদা। কিন্তু ওরা কি করছে, খাবারটাকে ওরা মাছেরা অ্যাবজর্ব করতে পারছিল না বডিতে, এবারে পুরো যা খাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে। আর এরা একটা এনক্লোজ একটা এনভায়রনমেন্টে বড় হচ্ছে, তো জলের অ্যামোনিয়া হট করে কখন স্পাইক করলো আমি নিজে বুঝতে পারলাম না। আর ট্যাঙ্কের মধ্যে ইনস্ট্যান্টলি উইদিন নেক্সট 2 to 3 ডেজের মধ্যে আমার 2 থেকে 3 খানা স্টিংরে মারা গেল, যারা মানে একদম অ্যামোনিয়া স্পাইক সহ্য করতে পারে না। এদেরও অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, মানে অ্যারোয়ানা নিচে বসে গেছিল, তখন আমি বুঝতে পারলাম। আর একটা স্টিংরেতে আমি চোখের সামনে মানে দেখতে দেখতে মারা গেল। তো আমি বুঝতে পারলাম ওটা খাবারের উপরে খুব ডিপেন্ডেন্ট। তো খাবার সিলেকশন মানে আমরা হয়তো ভাবছি যে কি বলবো যে হয়তো এখানে কিছু টাকা কম পড়ছে, কিন্তু তা নয়, পরেও ইদার তোমার মেডিকেট করতে গিয়ে তোমার টাকাটা ঠিক যাবে, নইলে হচ্ছে মাছের প্রাণটা চলে যাবে। তো অলওয়েজ মানে ইনভেস্টিং সামথিং মানে বেটার, সেটা খুবই ভালো। দোকানে পাওয়া যাবে, লোকে বলবে 10 টাকার খাবার আছে, 50 টাকার আছে, 100 টাকার আছে। কারেক্ট, আপনি বললেন 10 টাকারটাই দাও, মাছই তো খাবে। হ্যাঁ, এফেক্টটা আপনার মাছের উপরই হবে, এবং এই 10 টাকার খাবার খাওয়ানোর জন্য পরে গিয়ে হয়তো আপনার 500 টাকা খরচা হয়ে গেল, ঠিকই সেই পরে মাছটাকে বাঁচাতে গিয়ে। যতটা মানে ভাবো যে মানে বাজেট করে নেওয়া উচিত, আমার মনে হয় ট্যাঙ্ক করার আগে একটা বাজেট করে নেওয়া উচিত যে আমি কতটা খরচা করতে পারবো। সেটাতে খারাপ কিছু না। আজকে হয়তো আমি হয়তো পার মান্থ 5,000 টাকা স্পেন্ড করতে পারলাম, হয়তো আমি একটা বছর পরে হয়তো 10,000 15,000 স্পেন্ড করতে পারবো। সেই সময় আমি মাছের কোয়ান্টিটিও আমি বাড়িয়ে দেবো, ট্যাঙ্কের কোয়ান্টিটিও বাড়িয়ে দেবো। তো সেইভাবে করলে, আর যদি এখনই যদি আমি 10টা মাছ নিয়ে বসে যাই আর আমার খরচা মান্থলি খরচা 8-9,000 টাকা, তখন ওটা প্রেশার হয়ে যায় হবিটা। হ্যাঁ, আর ও শুরুতে যেটা বললো যে 3 ফুটের ট্যাঙ্ক দিয়ে শুরু করা যায়, কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। মানে এটা এরম ভাবে বলি যে আপনি 3 ফুটের ট্যাঙ্কে মনস্টার শুরু করলে, অনেকেই আছে শুরু করে গিয়ে মানে 50 বললে কম হবে, 80% লোক একটা টাইমের পরে গিয়ে ছেড়ে দেয়, হবি থেকে বেরিয়ে যায়। আপনি যদি সাকসেসফুল হয়ে যান 2-3 ফুটের ট্যাঙ্কে, তাহলে কিন্তু আপনাকে তৈরি থাকতে হবে বড় ট্যাঙ্কের জন্য। আপনি সাকসেসফুল হয়ে গেছেন মানে কয়েক বছর পরে সেই মনস্টার গুলোকে এবার আপনাকে বড় ট্যাঙ্কে নিয়ে যেতে হবে। সাকসেসফুল যদি না হন সেটার ব্যাপার আলাদা, কিন্তু ইফ ইউ আর সাকসেসফুল
তাহলে এইবারে তাদেরকে সময় হচ্ছে তারা একটা টাইমের পর আর ওখানে থাকতে পারবে না, সমস্যা হবে। তখন আস্তে আস্তে আপনাকে বড় ট্যাঙ্কের দিকে, তখন আপনার যদি সাকসেসফুল হন আপনার গুড এক্সপিরিয়েন্স হবে, ভালো এক্সপিরিয়েন্সও হয়ে যাবে কিভাবে মাছ ধরা। ঠিক ঠিক। আর 3 ফিট থেকে তারপরে আস্তে আস্তে আমরা 4 ফিটে উঠবো। 5 ফিট, হ্যাঁ 5 ফিট করতে পারে, বা 4 ফিট থেকে আপনারা ডাইরেক্ট 6 ফিটেও মানে জাম্প করতে পারে। আর বেস্ট আইডিয়াল সাইজ আমার যেটা মনে হয় একটা মনস্টার ট্যাঙ্কের জন্য, অ্যাডাল্ট মাছ হাউস করলে মানে 6 ফিট লেন্থ, 2.5 ফিট বা 3 ফিট চওড়া, আর হাইট হচ্ছে 2 ফিট বা ম্যাক্সিমাম 2.5 ফিট। এটা হচ্ছে মিনিমাম একটা অ্যাডাল্ট মনস্টারকে দেওয়া উচিত। স্টকিং লিমিটেড থাকবে, এরকম নয় যে পুরো ভর্তি মাছ। একদমই নয়। হ্যাঁ, ওভারক্রাউডেড তো কোনো সময়, আমি সব ভিডিওতেই বলি, হ্যাঁ মানে বুঝে মাছের কোয়ান্টিটিটা, নাম্বারসটা ঠিক। আচ্ছা, এবারে এই ট্যাঙ্কটাতে আসি। হ্যাঁ, এত বড় একটা ট্যাঙ্ক, তার মধ্যে তো বিশাল বিশাল সাইজের 4টে মাছ দেখতে পাচ্ছি। তো এই ট্যাঙ্কটা সম্বন্ধে বলো একটু, এখানে সাইজ কত বা কিভাবে তৈরি করেছিলে? ওকে, তো প্রথমে সাইজটা বলে দিচ্ছি। সাইজটা, এটা ইনার লেন্থ হচ্ছে 8.5 ফিট, আর চওড়া হচ্ছে, ইনার চওড়াটা হচ্ছে 4.5 ফিট, আর হাইট হচ্ছে অ্যারাউন্ড 3.5 ফিট। এইটা কিন্তু ইয়ে নয়, মানে পুরোটা কাঁচের ট্যাঙ্ক নয়, না, এটা ওয়ান সাইডেড গ্লাস আছে, ফ্ল্যাট গ্লাস, আর বাকিটা কংক্রিট, আর একদিক খোলা, যে দিকটাতে কাঁচ রয়েছে। কারেক্ট, 19 mm গ্লাস দিয়ে করা। 19 mm গ্লাস রয়েছে একদিকে। হ্যাঁ, তো এটা তো হলো ওপরটা। নিচে সাম সিস্টেম আছে। নিচে সাম সিস্টেম আছে। সিস্টেমটা কত বড়? সাম্প হচ্ছে 5 ফিট লেন্থ, ঠিক আছে, ব্রেথ হচ্ছে 2 ফিট, আর হাইট হচ্ছে 1.5 ফিট। এত বড় ট্যাঙ্কের জন্য, বায়োলোডের জন্য তো লাগবেই। খুব স্বাভাবিক। তো এই যে এত বড় একটা ট্যাঙ্ক, মোটামুটি সাম পাড়িয়ে নিয়ে জল কতটা লাগছে? অ্যারাউন্ড 3800 লিটার। 3800 লিটার এই পুরো ট্যাঙ্কটার মধ্যে জল। এবার বলে কারা কারা রয়েছে? আচ্ছা, এইটাতে রয়েছে এখন এই মুহূর্তে রয়েছে দুটো সিলভার। তার মধ্যে একটা সিলভার হচ্ছে যেটা আমার মানে শুরুর সঙ্গী আর কি, মানে মনস্টার ফিশের প্রথম আরোয়ানা, প্রায় 10 বছর বয়স। সে মেল, আর আরেকজন ওর সঙ্গিনী, সে হচ্ছে ফিমেল, মানে ফিমেল আরোয়ানা। তো এরা মেট করার ট্রাইও করেছে, কিন্তু এই ট্যাঙ্কমেটস থাকার জন্য ওদের ডিম ফোটানো পসিবল হয়নি। আর সাথে বাকিরা যে দুজন আছে তারা হচ্ছে রয়্যাল নাইফ ফিশ, ঠিক আছে, এরাও মানে একটু ব্রিডিং পেয়ার রয়েছে। আর সাগরদা, মানে অ্যাকচুয়ালি এই ট্যাঙ্কটা আমার ডেডিকেট করা ছিল অন্য মাছের জন্য। এটা হয়তো তোমাকে তখন বলছিলাম যে এটা ছিল বেসিক্যালি স্টিংরের জন্য। আমার স্টিংরে খুব ফ্যাসিনেশন, একসময় স্টিংরে প্রচুর মানে কি বলবো, অবসেসড হয়ে গেছিলাম স্টিংরে নিয়ে। তো স্টিংরের একটা মিনিমাম যেটা ট্যাঙ্ক সাইজ লাগে হচ্ছে 8 ফিট ইন্টু 4 ফিট ইন্টু হাইট 2 ফিট। ওকে পরিকল্পনা করে আমার এই ট্যাঙ্কটা করা ছিল যে করা হবে, কিন্তু আনফরচুনেটলি পরে যখন স্টিংরে সব মারা যায়, তো আমি এই ট্যাঙ্কটাতে আর মানে স্টিংরে করে উঠতে পারিনি। কিন্তু আগামী কিছু, তুমি তো দেখলে এখানে কাজটা চলছে, তৈরি হচ্ছে, হয়ে গেলে তখন আবার আমি স্টিংরে দিয়ে আবার স্টার্ট করব, খুবই ইচ্ছা। আর এইটাতে আরো যেটা ছিল সেটা হচ্ছে ড্যাটনয়েড ছিল। ওরাও খুব পুরনো মাছ ছিল, প্রায় ওই 10 বছরেরই কাছাকাছি, রিসেন্টলি মারা যায়, ঠিক আছে। ওদের মানে এজিং ইস্যু প্লাস আরেকটা যেটা প্রবলেম হয়েছিল, জলের ওদের হয়ে গেছিল, বাবল গ্যাস সিনড্রোম হয়ে গেছিল। যখন জলে খুব বেশি স্যাচুরেশন হয় অক্সিজেনের, তখন ওই মানে ইস্যুটা আসে, আর ওটা রিভার্সিবল নয়, সেটাতে মারা যায়। আর ফায়ার ইল ছিল, ফায়ার ইলও সেটা আমি বড় থেকে 7 ইঞ্চি থেকে করেছি, তো ওটাও কিছুদিন আগেই মানে লাস্ট ইয়ারই জাম্প আউট করে হয়ে গেছে। কিন্তু এটাকে আমি আবার মানে নতুন করে আবার আমি স্টার্ট করতে চাই এই ট্যাঙ্কটা। এটাও মানে খুব মানে ওয়েল মেইনটেইনড একটা ট্যাঙ্ক। এত বড় একটা ট্যাঙ্ক এরকম ভাবে মেইনটেইন করাটাও তো একটা, হ্যাঁ রয়েছে। জলের ফ্লোটা দেখো, এই জলের ট্যাঙ্কে জলের ফ্লোটা মানে মোটামুটি কন্টিনিউয়াস চলছে, এরকম কোনো জায়গা নেই ট্যাঙ্কেতে যেখানে তোমার জলের ফ্লোটা হয়তো ঠিকঠাক করে পৌঁছাচ্ছে না, যেটা হয়তো সামহাও আমাকে হেল্প করে দেয় যে প্রেসারে জলটা বের হচ্ছে আউটলেট দিয়ে। আর মোটামুটি ওয়াটার চেঞ্জেস কিরকম করো? ওয়াটার চেঞ্জেস উইকলি একবার, ঠিক আছে, অ্যারাউন্ড 50% অফ ওয়াটার চেঞ্জ ওটাতে আমার হয়ে যায়, কোনো প্রবলেম হয় না, বা মাঝে মাঝে 6 দিন ম্যাক্সিমাম। এখানে যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, আরোয়ানা দুটো, সিলভার আরোয়ানা, এদের সাইজ কত হবে? প্রায় 3 ফিটের কাছাকাছি, 3 ফিট না হলেও তো 3.25 ফিট তো বটে। অলমোস্ট 3 ফিটের দুটো আরোয়ানা। হ্যাঁ, নাইফ দুটো, নাইফ ওই 2.5 ফিটের কাছাকাছি। যখন জল থেকে বার করবে তখন বুঝতে পারবে অ্যাকচুয়াল সাইজ, মানে ক্লাসে। এই 3 ফিটের দুটো আরোয়ানা প্লাস
এত বড় দুটো নাইট ফিশ ঘোরাফেরা করছে, তাও এতটা স্পেসিয়াস লাগছে, তা বুঝতেই পাচ্ছেন ক্যামেরাতে দেখে যে ট্যাঙ্কটা কতটা বড় বা কি পরিমাণ জল রয়েছে। আচ্ছা, এইভাবে ট্যাঙ্কটা বানানোর প্ল্যানটা কেন হলো? মানে এইভাবে করে এটা জেনারেলি কেউ ভাবে না, সবাই ট্যাঙ্ক অ্যাকোয়ারিয়াম ভাবে। ওইটা ছিল সেই সময় যখন বলছিলাম রেস গুলো আমার ছিল, তখন প্রায় 5-6টা তো স্টিংরে ছিলই। এবারে ওদেরকে দেওয়ার জন্য আমি বড় ট্যাঙ্ক করার জন্য অনেক চেষ্টা করেছি, মানে লোকদেরকেও কন্ট্যাক্ট করেছিলাম কলকাতায় কারা বানাতে পারে, বাট কেউ, মানে আমি যে ট্যাঙ্কের সাইজ বলছিলাম যে 8 ফিট 4 ফিট, আর কেউ করতে চায়নি, কেউই করতে চায়নি। ইনফ্যাক্ট আমি বলেওছি যে আমার মানে কলকাতায় যারা বড় বড় যারা আর কি, যারা ট্যাঙ্কের জন্য খুব বিখ্যাত, তাদেরকেও অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু তারা মানে একদমই বলতে গেলে ইগনোর করে ছেড়ে দিয়েছে। রিস্কও নিতে পারছে না, প্লাস মানে দে কাইন্ড অফ ইগনোরড ইট সামহাউ, মানে সত্যি করে মানে সেইভাবেই করা। হ্যাঁ, তো তখনই মাথা আমার গেছিল গরম হয়ে, যে না মানে কিছু তো একটা করতে হবে, কিন্তু আমার একার পক্ষে আমি সেই এক্সপিরিয়েন্স ছিল না যে আমি একটা 10 ফিটের কাঁচ দিয়ে ট্যাঙ্ক বানানো। না, তখনই এটা মাথায় এসেছিল, ইউটিউবে আরো ভিডিও সার্চ করতে করতে দেখি যে কি অপশনস অ্যাভেলেবেল আছে। অ্যাটলিস্ট আমার মনে হয়েছিল যে এইটা মানে এইভাবে করাটা হয়তো আমি পারবো, যদিও মানে এটা কোনো প্রুফ নেই বা কারোর থেকে আমি সেকেন্ড ওপিনিয়নও নিতে পারবো না। এখানে কলকাতাতে তো আছে বলে আমি তো দেখিনি, হয়তো আছে ছোট সেটআপ কারোর থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এইরকম সেটআপ এই মনস্টারের জন্য এরকম আমি তো দেখিনি। তো চারদিকে কংক্রিট করা এবং টাইলস দেওয়া, এই একদিক খোলা এবং এই দিকটাতেই কত এমএম এর 19 mm এর গ্লাস রয়েছে। হ্যাঁ, তো সব থেকে বড় যেটা রিস্ক ছিল সেই সময়, যেটা হচ্ছে কোনো সেকেন্ড ওপিনিয়ন পাচ্ছিলাম না। মানে ভুল হলে মানে ইদার তুমি শিখছো, ঠিক হলে তার মানে ঠিক আছে। এত বড় কংক্রিটের জিনিস এমন না যে ভুল হলে ফেলে দিয়ে ঠিক না, পসিবলই না সেই সময় রিভার্স করার কোনো জায়গা। তো এবারে এই যে ঢালাই, এবারে সব মিস্ত্রির উপরে কনসাল্ট করে, মিস্ত্রির সাথে আর তখন উপস্থিত বুদ্ধি বা আমার বাবাও তখন খুব কনসাল্ট করেছিলাম যে কিভাবে কি করলে বেটার হবে। তো এনারাই মানে হেল্প করেছে, খুব ভালো ছিল মিস্ত্রিরা। তো ওনারাই বলে করে, মানে ইনফ্যাক্ট কাঁচটাও যখন প্লেস করছি, কাঁচটা তো 6 ইঞ্চি ওইদিকে রয়েছে আর 6 ইঞ্চি এইদিকে রয়েছে, ঢোকানো আছে, পুরো ঢালাই দেওয়া। ঠিক আছে, এবার এটা সেটা ওয়ার্কআউটও করবে কিনা সেই সময় জানি না, কারণ পুরো যদি মানে কিছু ঘটনা ঘটে তো মানে লাগানোর সময়ও যদি ঘটনাটা ঘটতো, না লাগিয়েছে খুব ভালোভাবে, কিন্তু জল ভরে যদি কোনো রকম ক্র্যাক বা কিছু আসে, মানে সেটা তো লোডটা দিতে পারবে। হ্যাঁ, 19 mm যদিও খুবই মোটা কাজ, কিন্তু তাও স্টিল কখনো কোনো মানে এক্সপেরিয়েন্সই নেই, কোনো গ্যারান্টার নেই না যে লাগিয়ে দাও কোনো অসুবিধা নেই, না ওরকম করে না, মানে ওই আর কি রিস্ক নিয়ে কাজ করা। কিন্তু একটা যেটা হয়েছিল এখানে এই ট্যাঙ্ক নিয়ে অনেক আপ অ্যান্ড ডাউন হয়েছে, মানে মোটামুটি ধরে রাখো 6 থেকে 1 বছর ধরে এই ট্যাঙ্কটা নিয়ে ভুগেছি। ঠিক আছে, তারপরে আর কি হ্যাঁ, কারণ হচ্ছে এই তলার তুমি যদি টাইলসটা বলছি আর কি, টাইলসটা যদি দেখো যে কিছুটা এলিভেটেড, তো প্রথমে যখন লাগানো হয়েছিল ট্যাঙ্ক কিন্তু লিক করতো, প্রায় 6 মাস ধরে ট্যাঙ্ক লিক করেছে, মাছ ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পেয়েছি এই তলা থেকে এরকম জায়গা থেকে লিক করতো। পরে সেটা আবার মানে মাছকে রিহাউস করিয়ে পুরো টাইলস ভাঙতে হয়েছে করে, মানে আমারই পরিচিত একজন আছে যে মানে যিনি মানে এইসব কাজগুলো করেন, উনি পুরো ওটাকে আবার সিমেন্টিং করে করে ফিক্স করলেন। কংগ্রাচুলেশন এই জিনিসটা যে দাঁড় করাতে পেরেছো এর জন্য। তো আর দেবাঙ্কনের আরেকটা যেটা কি বলবো পরিচয় আছে, সেটা হচ্ছে পাইসিস। তো পাইসিস হচ্ছে ও মানে সোজা কথায় বলতে গেলে পোকামাকড় নিয়ে কাজকর্ম করে, কিন্তু সেই পোকামাকড় নিয়ে কাজকর্ম করে এইভাবে না বলে যে মানে ভালো কোয়ালিটির লাইভ ফুড ও বানায়। হ্যাঁ, সেটা মাছের জন্য হোক বা অন্যান্য পেটসদের জন্য হোক তো বানায়। তো এই ব্যাপারটা একটু বলে দাও, তারপর পাইসিস নিয়ে আমরা পরে কথা বলবো। হ্যাঁ, তো মনস্টারদের খাবারের ডায়েটের মধ্যে চিংড়ি মাছ যায় সাগরদা, সেই সময় যে সবে সুপারওয়ার্ম, মিলওয়ার্ম এসব পোকাদের ব্যাপারে আমি জানা শুরু করি। তো সেগুলো কিনে এদেরকে খাওয়াতাম। ঠিক আছে, এবার সামহাও এটা সে সময় অতটা অ্যাভেলেবেল থাকতো না, মানে মার্কেটে হয়তো কারোর থেকে নিয়ে তারপরে হয়তো কিছুদিন পরে বলো নেই, অ্যাভেলেবেল নেই। তো ওইখান থেকে আমি নিজে থেকেই ওটাকে চাষ করা আর কি স্টার্ট করি।
ঠিক আছে, তখন আমি নিজের মানে আর কি মানে বিছানার ভেতরেই আর কি খাটের তলাই করতাম, কারণ বাড়ির লোক দেখলে তো মারধর করবে। তো ওইভাবে করে করে তো ওয়ান সাম পয়েন্টে মানে আর কলেজ লাইফে না আমি ভীষণ মাছ নিয়ে ভীষণ ঘাটাঘাটি করতাম। মানে কি এটা অনেকেই মানে করে হয়তো, যে গেলাম একটা মার্কেট থেকে মাছ আনলাম, 2-3 সপ্তাহ রাখলাম, বড় করলাম, আবার তারপরে ওটাকে সেল করে দিলাম, কিছু হয়তো প্রফিট হলো, তখন কলেজ লাইফে একটা হাত খরচার পয়সা চলে এলো, করে আবার এই করলাম। তো ওই পার্টটা করতে করতে তখন ওয়ার্মেটটাও ছিল, কিন্তু ওয়ার্মে আস্তে আস্তে এটা জানতে পারলাম ফিড একটা খুব বড় প্রবলেম হচ্ছে ইন্ডিয়াতে। একটা ফিড একটা বিশাল বড় প্রবলেম, কারণ কোয়ালিটি খাবার পাওয়া খুবই, হ্যাঁ, আর সেই সময় ছিল না, মানে প্রসেসড ফুড তো ছিলই না। এবং পরে আরো ইন্ডিয়ান ব্র্যান্ডসরা এসছে যারা করছে, মানে পুরো মানে সত্যি করে খুব ভালো কাজ করছে ওরা। তখন আমরা হিকারি ছাড়া বুঝতাম না, বা টেট্রা ছাড়া। তো যাই হোক, তো এই আমার এই ফিল্ডে আমি দেখতাম যে এইরকম কোয়ালিটিও মানে খুব বড় একটা প্রবলেম। তো সেইটাকেই আমি আস্তে 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 কখন ফোকাস করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। তারপর ওইখান থেকে আমরা ওই যে ওয়ার্কশপে তোমাকে আমি নিয়ে যাব, ওইখানে আমরা শিফট করেছিলাম একটা ঘর থেকে আস্তে 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 এখন আজকে একটা পুরো বিল্ডিং এর মধ্যে পুরো কাজটা চলছে। আর পুরো এই লাইভ ফিডের পুরো ওখানেই কাজটা হয়, যেটা লাইভ ফিড খুব আমরা পরে, হ্যাঁ পরে আমরা দেখবো। আর লাইভ ফিড এই কারণে ইম্পর্টেন্ট, কারণ যদি খাবারে যদি কিছু রকম কন্টামিনেন্টস থাকে বা প্রপারলি যদি না করা হয়, তাতে কিন্তু মাছের বা যে কোনো পোষ্য মানে এনি পেটস এর কিন্তু শরীর খারাপও হতে পারে। হ্যাঁ, জিনিসটা না সব হ্যাঁ ভালো পাওয়া উচিত আমার মনে হয়। সেইখান থেকে একটা অবসেশন স্টার্ট হয়েছে, না আমি ভালো জিনিসটাই দেবো, ভালোভাবেই এ করবো, করে করা হয়েছে। মনস্টার ট্যাঙ্ক আছে এবং ভালো লাইভ ফিড আপনারা, লাইভ ফিড মানে এমন নয় যে মানে উইক মাছ ভাবেন, যে উইক কিছু মাছের একটা ঝুঁক থাকে যেখান থেকে এটাকে লাইভ ফিড হিসাবে ইউজ করা হয়, একদমই নয়। লাইভ ফিড মানে সেই লাইভ ফিডের সেই পোকামাকড় হোক, ওয়ার্মস হোক, মেল ওয়ার্মস হোক, সেগুলোকে প্রপারলি কি বলবো স্টেরিলাইজড ওয়েতে কাল্টিভেট করে তবেই ও জিনিসটাকে তৈরি করে সেলও করে। তো আপনারা এই ব্যাপারটা যদি জেনে থাকেন মানে ইউজ করে থাকেন তো খুব ভালো, যদি না করে থাকেন করে কিন্তু দেখতে পারেন। আর একটা কথা মেনশন করছি, তুমি অবাক হবে শুনলে, পোকারও কিন্তু রোগ হয়, এটা কিন্তু অনেকে জানে না। মানে একটা ওয়ার্মকেও তুমি যদি আমরা যেরকম চাষ করি, মানে সেই ওয়ার্মও যদি প্রপারলি যদি রাখা না হয় বা ঠিক করে যদি ওটাকে কালচার না করা হয়, ওরও রোগ আসতে পারে। অ্যান্ড ওইটাও যদি আলটিমেটলি মাছ যদি খায়, মাছের কিন্তু রোগ, হ্যাঁ প্রবলেম আসতে পারে। তো এই পাইসিস নিয়ে আমরা পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওর ফার্মটা এবং আরো অন্যান্য জিনিসপত্র। তো এইটা ছিল আমাদের মনস্টার ট্যাঙ্ক নিয়ে আজকের আড্ডা। হ্যাঁ, তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও আপনারা ডিরেক্ট মেসেজ করে আপনাদের মতামত জানাতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করবেন সাগরদার চ্যানেলকে, খুব ভালো কন্টেন্ট মানে উনি ক্রিয়েট করেন, আমার খুবই পছন্দের লোক। আর আপনারা দেখতেই পাচ্ছেন আরো যে ভিডিওগুলো ওনার আগের ভিডিওগুলো দেখবেন, দারুণ করে ভিডিওগুলো। সো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সাগরদাস চ্যানেল। থ্যাংক ইউ সাগরদা।